হ্যালো ফ্রেন্ডস। তো আজকে তোমাদের আমি এসএলএসটি যে পরীক্ষা সামনে আসছে সেই পরীক্ষার সাহিত্যের ইতিহাসের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলী থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কিভাবে আসবে, তোমরা শাক্ত পদাবলীর কোন টপিকগুলো পড়বে সে সম্পর্কে আজকে এই ভিডিও। দেখো, তো বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ওকে, শাক্ত পদাবলীর সাহিত্য কি, শাক্ত পদাবলী কখন রচিত হয়েছিল, কিভাবে এলো, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য এই দুজন ছিলেন শাক্ত পদাবলীর পদকর্তা। ওকে, তো এই শাক্ত পদাবলীর যে বিষয়টা, সেই বিষয়টা দেখো তোমরা। বাংলা সাহিত্যে যেসব পদ বা গান আদ্য সাহিত্যে বা আদ্য শক্তি মহামায়া, কালী, দুর্গা, চণ্ডী, অন্নপূর্ণা প্রভৃতি দেবীর স্তব বন্দনা, বিরহ মিলন, মাতৃস্নেহ বর্ণনা করা হয়েছে তাকেই শাক্ত পদাবলী বলে। তো শাক্ত পদাবলী কাকে বলে তোমরা এখান থেকে এটা পড়ে নিতে পারবে। ওকে, শাক্ত পদাবলী কাকে বলে, বাংলা সাহিত্য ইতিহাসে যেসব পদ বা গানে আদ্যাশক্তি মহামায়া, কালী, দুর্গা, চণ্ডী, অন্নপূর্ণা প্রভৃতি দেবীর স্তব বন্দনা, বিরহ মিলন, মাতৃস্নেহ বর্ণনা করা হয়েছে তাকে শাক্ত পদাবলী বলে। সহজ কথা এটাকে কি বলে, যেমন তোমাদের বৈষ্ণব পদাবলী, তোমাদের কৃষ্ণকে নিয়ে রাধা কৃষ্ণের যে পদ, সেই পদটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী। সেই রকম শাক্ত পদাবলী হচ্ছে মা কালী আর দুর্গাকে নিয়ে রচিত পদ। ওকে, এর সময়কাল হচ্ছে তোমার 1600 শতকের শেষ দিক থেকে 19 শতকের শেষ পর্যন্ত। ওকে, 19 শতক পর্যন্ত, অর্থাৎ 16 শতকের শেষ দিক থেকে 19 শতক পর্যন্ত। আর এর চরম বিকাশ ঘটে তোমাদের 1800 শতকে। ওকে, এটা মনে রাখবে, 1800 শতকের চরম বিকাশ ঘটে। এবার এই শাক্ত পদাবলীর প্রধান কেন্দ্র কি, কিভাবে এর কেন্দ্রটা জেনে নাও তাহলে। নদিয়া, কৃষ্ণনগর, কলকাতা। ওকে, রাজা কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণদেব প্রমুখ রাজার যে পৃষ্ঠপোষকতায় শাক্ত পদাবলী সাহিত্য যে রচিত হয়েছিল সেটা ফুলে ফেঁপে ওঠে এই রাজাদের সমকালে। ওকে, শাক্ত পদাবলীর তিনটি মূল ধারা রয়েছে। কি কি? একটা হচ্ছে বন্দনা স্তুতি, দুই হচ্ছে আগমনী বিজয়া, তিন হচ্ছে শ্যামা সঙ্গীত বা যেটা মাতৃভাব হিসাবে পরিচিত। কি নিয়ে লেখা হয়েছে? দেবীর বিভিন্ন রূপের বন্দনা এখানে করা হয়েছে এই বন্দনা স্তুতিতে। তারপরে এখানে তোমার কালী, দুর্গা, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী এসব ব্যাপারে তোমার বন্দনা আর স্তুতি রয়েছে। উদাহরণ হিসাবে আমরা দেখে নিতে পারি, দাঁড়াও আমার সনে ওগো মা কালী, এটা রামপ্রসাদ সেনের একটা পদ। ঠিক আছে, তো এখানে তারপরে আগমনী বিজয়া, যদি আগমনী বিজয়াতে যদি দেখো তোমরা, যে দুর্গা তার বাপের বাড়িতে ফিরে যাওয়া, তারপর উমার প্রতি হিমালয়ের মেনকার যে মাতৃস্নেহ সেটা প্রস্ফুটিত হয়েছে আগমনী বিজয়া পর্বে। আগমনীর গান রামেশ্বর আর বিজয়ার গান কমলাকান্তের। ওকে, তারপরে দেখো শ্যামা সঙ্গীত মাতৃভাব যেটা, সেটা হচ্ছে তোমার সাধক কবি নিজেকে সন্তান ভেবে মায়ের কাছে অভিমান, কান্না, আদর চাওয়া এ সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়েছে। ওকে, যেমন তোমার রামপ্রসাদ সেনের একটা পদ আছে, এমন দিন কি হবে তারা, এমন দিন কি হবে মা তারা, এই পদটি এখানে শ্যামা সঙ্গীত হিসেবে পরিচিত। ওকে, তারপরে দেখো এই শাক্ত পদাবলীর প্রধান কবি ও তাদের অবদানগুলি কি কি। প্রধান অবদান কোন কোন কবিগুলো আছে সেখানে আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, তারপর আছে রামেশ্বর ভট্টাচার্য, ভারতচন্দ্র রায়, নিধুবাবু। তো এবার যেটা প্রশ্ন হলো যে এর সময়কাল কখন। রামপ্রসাদ সেনের সময়কাল হচ্ছে 1718 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর কমলাকান্ত ভট্টাচার্যের হচ্ছে 1769 থেকে 1821 সাল পর্যন্ত। আর এর বিখ্যাত পদ বা অবদান কোনটা, এটা একটা চার্টের মাধ্যমে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে এটাকে। মন রে কৃষিকাজ জানে না, এবার আমায় লোকে বলবে কি, এটা হচ্ছে বিখ্যাত পদ রামপ্রসাদ সেনের। তারপর তোমার কমলাকান্ত সেনের ভট্টাচার্যের বিখ্যাত পদ হচ্ছে আমার সাধনা মিটল, বিজয়ের গান এটা। ওকে, এর পরিচয়, শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হিসাবে রামপ্রসাদ সেন পরিচিত। তিনি একজন সাধক কবিও বটে, বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছেন তিনি। আর কমলাকান্ত ভট্টাচার্য সাধক, হাস্যরসিক লোক। তারপর তোমার কলকাতার
কমলালয় কাব্য রচনা করেছেন। তারপরে এখানে দেখো রামেশ্বর ভট্টাচার্য। শাক্ত পদাবলী পড়লে তোমাকে একটু ভালোভাবে জানতে হবে, কারণ ইন্টারভিউ যখন তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে তখন এই নোটসটা তোমাদের খুব কাজে লাগবে। শুধুমাত্র রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে দিয়েছি সেটা না, রামেশ্বর ভট্টাচার্য, ভারতচন্দ্র রায় আর নিধুবাবু এই তিনজনেরও দিয়েছি। এখানে যেমন দেখো 1700 শতকে এর সময়কাল রামেশ্বর ভট্টাচার্যের। তিনি আগমনী গান রচনা করেছেন। আগমনী গানে আদি কবি ছিলেন তিনি, রামেশ্বর ভট্টাচার্য ছিল আগমনী গানের আদি কবি, এটা মনে রাখবে তোমরা। ওকে, তারপরে শিবায়ন কাব্যের রচয়িতা ছিল রামেশ্বর ভট্টাচার্য। এবার আসি ভারতচন্দ্র রায়ের। 1712 থেকে 1707 এই খ্রিস্টাব্দের মধ্যে তার সময়কাল ছিল। অন্নদামঙ্গল কাব্যের অন্নপূর্ণা বন্দনা তার কাব্যে দেখা যায়। অন্নদামঙ্গল মঙ্গল কাব্যের শেষ বিদ্যাসুন্দর অংশ তার বিখ্যাত একটা অংশ রায়গুণাকর ভারতচন্দ্রের। ওকে, তারপর এখানে তোমাদের নিধুবাবু চলে আসবে। এই নিধুবাবুর সময়কাল হচ্ছে 1741 থেকে 1819 খ্রিস্টাব্দ। টপ্পা গানের শ্যামা বিষয়ক পদ তিনি রচনা করেছেন। টপ্পা সঙ্গীতের তিনি প্রবর্তক ছিলেন নিধুবাবু। ওকে, এবার এই এবার এই শাক্ত পদাবলীর তোমার যে লৌকিক ভাষা, সেই ভাষাটা কেমন হওয়া উচিত? সংস্কৃত নয়, চলতি বাংলায় লেখা হয়েছে শাক্ত পদাবলী, তাই সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। ওকে, তারপর তোমার শ্রী অমরেন্দ্রনাথ রায় সম্পাদিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত শাক্ত পদাবলীর বিষয়বস্তু অনুযায়ী শাক্ত পদাবলীকে কয়েকটি পর্যায়ে কিন্তু ভাগ করা হয়। ওকে, শাক্ত পদাবলীকে কয়েকটি পর্যায়ে যে ভাগ করা হয় সেগুলো তোমার হলো, একে আসবে বাল্যলীলা, আগমনী, বিজয়া, জগৎজননীর রূপ, মাকি ও কেমনে, ভক্তের আকুতি, মনোদীক্ষা, ইচ্ছামতি, করুণাময়ী মা, কালভয় হরিণী মা, লীলাময়ী মা, ব্রহ্মময়ী মা, মাতৃপূজা, সাধন শক্তি, নাশ মহিমা, চরম তীর্থ। এই যে পর্যায়গুলো, এই পর্যায়গুলো রয়েছে শাক্ত পদাবলীতে। শাক্ত পদাবলীর বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করলে তিনটা শ্রেণীতে আবার ভাগ করা যায়। সেটাকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে লীলা বিষয়ক, দুই হচ্ছে ভক্তি বিষয়ক পদ, তিন হচ্ছে তত্ত্ব বিষয়ক পদ। আর এই শাক্ত পদাবলীর যদি দেখা যায় যে শাক্ত পদাবলীর দুজন প্রধান কবি হচ্ছে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য। এইবার আমরা আসি রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে। এই দুটো জানতে গেলে আমাদের পরীক্ষায় বা সিলেবাসে, আমাদের এসএলএসটি সিলেবাসেও আছে, আবার যারা তোমাদের গ্র্যাজুয়েশনে পড়ছো তাদেরও তোমাদের সিলেবাসে আছে সাহিত্য ইতিহাস বিষয়টি। তো দেখো এখানে রামপ্রসাদ সেন, এই রামপ্রসাদ সেনের জন্ম সম্পর্কে জানবো। রামপ্রসাদ সেনের জন্ম ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রদত্ত তথ্য অনুযায়ী 1720 থেকে 21 খ্রিস্টাব্দে জন্ম, আনুমানিক ধরা হয় এটা। ওকে, উত্তর 24 পরগনা জেলার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন। 1800 শতকের কবি ছিলেন রামপ্রসাদ সেন। এনার বংশ পরিচয় যদি দেখতে যায় তাহলে দেখব তিনি বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1781 খ্রিস্টাব্দে। এবার রামপ্রসাদ সেনের পিতার নাম কি? রামপ্রসাদ সেনের পিতার নাম হলো রামরাম সেন। ওকে, এর উপাধিগুলো পড়ে নেবে। এর উপাধি ছিল কৃষ্ণচন্দ্র। যে কবিকে কবিরঞ্জন উপাধি দেন তা ঈশ্বরগুপ্তের মতো। ওকে, তার উপাধি ছিল কবিরঞ্জন। তার মতে মহারাজ হালি শহরে গিয়ে কবির গান শুনে সন্তুষ্ট হয়ে এই উপাধি দেন। এই উপাধিটা কেন দেওয়া হয় এইখান থেকে তোমরা এটা পড়ে নেবে। মহারাজ হালি শহরে গিয়ে কবির গান শুনে সন্তুষ্ট হয়ে এই উপাধিগুলো দেন। তারপর দেখো শ্রেষ্ঠত্ব, রামপ্রসাদ সেনের শ্রেষ্ঠ কোথায়? ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠ এবং শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি, সাধক কবি। ওকে, তাকে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবিও বলা হয়, তাকে সাধক কবিও বলা হয়। তিনি ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠ পদ রচনা করেছেন। এবার জীবনীকার রামরাম সেন প্রথম জীবনীকার ঈশ্বরগুপ্ত, অর্থাৎ রামরাম সেনের প্রথম জীবনীকার লিখেছেন ঈশ্বরগুপ্ত। তারপর দেখো ছন্দে লেখা, কোন ছন্দে লেখা হয়েছে? রামপ্রসাদ সেনের কোন ছন্দ ব্যবহার করেছেন? পয়া, ত্রিপদী, পাঁচালী ছন্দ ব্যবহার করেছেন।
তারপর পৃষ্ঠপোষকতা রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেন রামপ্রসাদ সেন। এবার দেখো প্রধান রচনা, কোন রচনাগুলো তার প্রধান আছে। একটা হচ্ছে কালী কীর্তন, দুই বিদ্যাসুন্দর, তিন কৃষ্ণ কীর্তন। ঠিক আছে, কালিকা বা কালী কীর্তন হচ্ছে তার শ্রেষ্ঠ পদাবলীর সংকলন। এই সংকলনে 200+ পদ রয়েছে। ওকে, আর এই বিদ্যাসুন্দর কাব্য এটা নাট্যরূপ হিসাবে রচিত হয়েছে। তারপর এখানে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কৃষ্ণ বিষয়ক কিছু পদ লেখেন। এর মধ্যে দেখতে পাই যে যেহেতু মাকে নিয়ে লিখেছেন, মা কালীকে নিয়ে যেহেতু কীর্তন লিখেছেন, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ লীলা সম্পর্কেও তিনি পদ রচনা করেছেন। এছাড়াও তিনি কি রচনা করেছেন, কালিকা মঙ্গল, সীতা বিলাপ, শিব সংকীর্তন, এগুলো তার রচনার মধ্যে পড়ছে। তারপরে দেখো রামপ্রসাদ সেন কোন দেবীর উপাসক ছিলেন। তিনি উপাসক ছিলেন মা কালী বা আদ্যাশক্তি, উপাসক ছিলেন বা সাধক ছিলেন। রামপ্রসাদ সেন কোন দেবীর সাধক ছিলেন, মা কালী বা আদ্যাশক্তি। এবার দেখো রামপ্রসাদ যে রাজেন্দ্র কিশোরের আদেশে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন। তারপর তোমার কলকাতার এক জমিদারের সেরেস্তার কাজ করতে গিয়ে হিসাবের খাতায় শ্যামাসঙ্গীত রচনা করতে থাকে। ওকে, এই শ্যামাসঙ্গীত রচনার পর থেকে তার শুরু হয়। কথিত আছে যে এই সঙ্গীতে মুগ্ধ হয়ে জমিদার 30 টাকা মাসোহারার ব্যবস্থা করে দেন তাকে। ওকে, জমিদার মাসোহারার ব্যবস্থা করে দেয়। তারপরে দেখো তোমার এখানে এই কোশ্চেনগুলো তোমার আসতে পারে যে রামকিশোর মুখোপাধ্যায় নামে অপর এক জমিদারের পৃষ্ঠপোষকতায় লীলা কীর্তন কাব্য রচনা করেন রামকিশোর মুখোপাধ্যায়। ওকে, তারপরে তোমার এই যে এই কাব্যটি ঈশ্বরগুপ্ত 1733 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। ওকে, তারপর এখানে রামপ্রসাদ সেনের গানের সুর, সেই সুর হচ্ছে প্রসাদী সুর নামে পরিচিত। বিদ্যাসুন্দর রচিত হয় আনুমানিক 1759 খ্রিস্টাব্দে। ঈশ্বরগুপ্তের মতে এই কাব্যের নাম কালিকা মঙ্গল বা কবিরঞ্জন বিদ্যাসুন্দর। ওকে, আমি এই টপিকের আমি যাবতীয় যতগুলো কোশ্চেন হতে পারে সমস্তটাই আমি দিয়েছি। তারপরে এখানে দিয়েছি দেখো গানগুলোর মধ্যে কয়েকটা স্তর লক্ষ্য করা যায়। কোন 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 উমা বিষয়ক, অধীন বিষয়ক বা দেবীর বিরাট স্বরূপ বিষয়ক ও তত্ত্বদর্শন ও নীতি বিষয়ক। ওকে, তো তারপরে এইটুকু জানলেই হবে তোমাদের রামপ্রসাদ সেন সম্পর্কে। তারপরে দেখো রামপ্রসাদ সেনের পর তোমরা দেখতে পাবে কমলাকান্ত ভট্টাচার্য। এই কমলাকান্ত ভট্টাচার্য জন্ম হচ্ছে 1772 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কালনার অন্তর্গত অম্বিকা গ্রামে। মৃত্যু হচ্ছে 1821 খ্রিস্টাব্দে। পিতা মহেশ্বর ভট্টাচার্য, পিতা ছিল মহেশ্বর ভট্টাচার্য, মাতা হচ্ছে মহামায়া। ওকে, কৌশিক পদবী ছিল তার বন্দ্যোপাধ্যায়। কৌশিক পদবী ছিল তার বন্দ্যোপাধ্যায়। ওকে, কৌশিক পদবী তার বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো সাধন পীঠ, বর্ধমানের কোটালহাট ছিল তার সাধন করার পীঠ স্থান। উপাধি হলো সাধক কবি, হাস্যরসিক কবি। রামপ্রসাদের মতো তিনিও মা কালীর সাধক ছিলেন। রামপ্রসাদ ছিলেন করুণময়ী, কান্না ভেঙে পড়া একজন মানুষ, আর ইনি কান্নার মধ্য দিয়ে চালাকও ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য। সভাসদ, বর্ধমান রাজ তিরিশচন্দ্রের সভাসদ ছিলেন। তারপর এখানে বিশেষত্ব কি, এই পদের গভীর তত্ত্বের সাথে দুষ্ট মিষ্ট হাস্যরস মিশিয়ে দিতেন। ওকে, এটাই হচ্ছে কমলাকান্তের একটা কৃতিত্ব। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রও লিখেছেন তার নামে। আর এবার দেখবো আমরা প্রধান রচনাগুলো কোনগুলো। ওকে, দেখো এখানে শ্যামা সঙ্গীত, এই শ্যামা সঙ্গীত বা পদাবলী সেটাতে তোমার 100+ পদ রয়েছে, আর কমলাকান্তের পদ নামে এটা বিখ্যাত। তারপর দেখো 2 নম্বর আছে যে কলিকাতা কমলালয়, কলকাতা শহর নিয়ে
ব্যঙ্গমূলক কাব্য হচ্ছে কলিকাতা কমলালয়। আর বিজয়ের গান, এই বিজয়ের গান হচ্ছে আগমনে বিজয়ের জন্য বিখ্যাত। ওকে, 1700 তারপরে দেখো এটা 1857 সালে মহারাজ ধীরাজ অর্থাৎ মহারাজাধিরাজ বা মহারাজ মহাতাব চাঁদ বাহাদুর শ্যামা সঙ্গীত নামক কাব্য কমলাকান্তের যাবতীয় পদাবলী প্রকাশ করেন। মোট 269টি পদ ছিল। কতটি পদ ছিল? 269টি পদ। 245টি শ্যামা বিষয়ক আর 24টি ছিল রাধাকৃষ্ণ বিষয়ক। ওকে, রাধাকৃষ্ণ বিষয়ক 24টি আর শ্যামা বিষয়ক 245টি, অর্থাৎ শ্যামা বিষয়ক পদ তিনি বেশি রচনা করেছেন। এখানে দেখো তোমার হাস্যরসের তত্ত্বের মধ্যে আমরা পাই যে কঠিন বেদান্তকে রসিকতা দিয়ে বোঝান। মাকে তিনি বলেন, মা তুমি বড় চালাক, ছেলেকে ফাঁকি দাও, এটা তার একটি পদ। তারপরে দেখো তোমার ওই সাধক কমলাকান্ত, যেটা লেখক ছিল অতুলচন্দ্র মুখোপাধ্যায়, তিনি গ্রন্থটিতে কমলাকান্তের যাবতীয় পদাবলী যেমন সাধক রঞ্জন সহ প্রকাশ করেন 1926 সালে। তারপর এখানে তোমরা দেখতে পাবে বিজয় পদের শ্রেষ্ঠ কবি ছিল দুর্গার কৈলাসে ফেরা নিয়ে কবির মেনকার চোখে জল আনে, এই বিজয়া পদের শ্রেষ্ঠ কবি সেই হিসাবে। তারপর কমলাকান্তের পদাবলী যেটা আছে 1885 খ্রিস্টাব্দে শ্রীকান্ত মল্লিক প্রকাশ করেন কমলাকান্ত গ্রন্থাবলীটা 1825 সালে। এই কোশ্চিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো কবি ছিলেন শৈব ধর্মাবলম্বী তিনি ছিলেন। তারপর সাধক রঞ্জন 1926 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ও অটল বিহারী ঘোষের সম্পাদনায় প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের মুখবন্ধ সহ বঙ্গীয় সাহিত্য থেকে প্রকাশিত হয়। এই কোশ্চিনটা তোমরা পড়ে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসার মতো। তারপর তোমরা দেখতে পাবে কমলাকান্তের যে ভণিতা আছে সেটাতে প্রায় 300 গুলো পদ রয়েছে। আর সাধক রঞ্জন গ্রন্থটি 1918 খ্রিস্টাব্দে জনৈক পূজারী যোগেশচন্দ্র ভট্টাচার্য মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থাধ্যক্ষ প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন। ওকে, তারপরে তোমার এই পদগুলো যেটা আছে সেগুলো তোমার গীতি কবিতার আস্বাদক গীতি কবিতা হিসাবে পদগুলো রচনা করা হয়। তারপর সঙ্গীতময়তা, যার আমার স্বাদ না মিটিল, কমলাকান্ত ভট্টাচার্যের যে আমার স্বাদ না মিটিল বিখ্যাত গান হিসাবে পরিচিত তার আমার এই স্বাদ না মিটিল আশা না ফুরিল, এই যে গান হিসাবে এই পদটা যে গান হিসাবে গাওয়া হয়েছিল সেটা তোমার বিশ্ববিখ্যাত হয়ে আছে আজও, বিশেষ করে বাঙালি মনে। তারপরে দেখো এখানে শাক্ত পদ, হ্যাঁ, যেগুলো তোমার ইম্পর্টেন্ট শাক্ত পদগুলো রয়েছে, যেমন তোমাদের পরীক্ষাতে এইভাবে দিতে পারে, আমি তাই অভিমান করি। এই পদটি কার লেখা বা এর পদকর্তা কে বা পদকার কে? তাহলে কি হবে? রামপ্রসাদ সেন। এইভাবে তোমাদের পরীক্ষাতে আসবে। এবং এটা হতে পারে যে আমি তাই অভিমান করি, এটা কোন পর্যায়ের পদ? এটা হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের পদ। যেভাবে প্রশ্ন দেখ তোমাদের সেভাবে তোমরা উত্তরটা করতে পারবে। ওকে, তারপর এখানে মন রে কৃষিকাজ জানো না, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। এইটা কোশ্চেন তোমার পরীক্ষাতে অনেক পরীক্ষাতে আসে, রামপ্রসাদ সেনের যেটা লেখা। আর এর পর্যায়ে হচ্ছে মনোদীক্ষা, তারপরে ডুব দে রে মন কালী বলে, এটাও আছে, ইম্পর্টেন্ট আছে মনোদীক্ষা। আর তারপরে এখানে দেখো গিরি এবার তোমার উমা এলো আর পাঠাবো না, এটা পড়ে নেবে। এখানে যতগুলো দিয়েছি সবগুলো কিন্তু পড়ে নেবে। আমি পরপর দিয়েছি, রামপ্রসাদ সেন আগে দিয়েছি, রামপ্রসাদ সেন দেওয়ার পর তোমাদের কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে দিয়েছি। এই 30টা তোমাদের ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, এই 30টাই পড়ে নেবে। ওকে, ভিডিওটা পজ করে পড়ে নেবে। আর এখানে দেখো তোমার এলোগিরি নন্দিনী লয়ে সুমঙ্গল ধ্বনি, এটা তোমার আগমনী পর্যায়ের পদ, রামপ্রসাদ সেনের লেখা। তারপর তোমার এখানে ইম্পর্টেন্ট মধ্যে আছে আমায় দেমা তবিলদার, এটা খুব ইম্পর্টেন্ট আছে, এইটা ভালো করে মুখস্থ করে নেবে, যেটা ভক্তের আকুতি পর্যায়ে রয়েছে রামপ্রসাদ সেনের। তারপরে বলমা আমি দাঁড়াই কোথা,
আমার কেউ নাই শঙ্করী হেতা, এই পরবর্তী চরণটা বা লাইনটা। তারপরে দেখো রামপ্রসাদ সেনের মা মায় ঘোরাবি গত, তারপর এখানে দেখো ভবের আশা খেলবো পাশা বড়ই আশা মনে ছিল, এটা পড়ে নেবে, যেটা ভক্তের আকুতি পর্যায়ের পদ। আমার গৌরীরে লইয়ে যাই হর আসিয়া, কি হলো নবমী নিশি হইল অবসান গো, বিজয়ের বিষয়ক পদ কমলাকান্তের, কমলাকান্ত বিজয় বিষয়ক পদ লিখেছেন, আগমনীয় লিখেছেন, মা কি ও কেমন এই বিষয়ে এই পর্যায়েও তিনি অনেকগুলো পদ রচনা করেছেন। ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে, তারপর কবে বলো, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রানীতে, এই এই চরণটা বা এই যে পদটা, এই পদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা লেখক হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। তারপর এখানে গৌরীরাজ এই নাম তোমার, হ্যাঁ দেখো গৌরীরাজ এই নাম তোমার উমারে, এইটাও তোমাদের ইম্পর্টেন্ট আছে। ওকে, এই 30টা যেটা দিয়েছি এই 30টা তোমরা ভালো করে পড়ে নেবে, মুখস্থ করে নেবে এই 30টা। ওকে, খুব ইম্পর্টেন্ট আছে, পরীক্ষাটা আসার মতো। তোমাদের সামনে এসএলএসটির ফর্ম ফিল আপ ছাড়ার কথা আছে, দেখা যাক। তো তোমরা পড়তে থাকো সকলে। আর এই ধরনের ভিডিও বা আমার এই নোটটা ভালো লাগলে, হ্যাঁ, এটা থেকে তুমি যদি কিছু শিখে থাকো বা তুমি এটা থেকে যদি কিছু বুঝতে পারো আমার এই ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তো দেখা হবে নেক্সট কোনো সাহিত্যের কোনো আলোচনায়। ওকে, ধন্যবাদ, ভালো থেকো সবাই।